হাই এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলোকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের এই লাইক, সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে, পাশাপাশি উৎসাহিত করবে। চলো দেরি না করে আমরা চলে আসি অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের পার্ট 1 এর আমি ভিডিও আগে আপলোড করেছিলাম। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো ইংরেজরা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ভারতবর্ষের সাধারণ মানুষ তথা কৃষকদের কি অবস্থা, সেটাই এই বিষয়ের প্রতিপাদ্য বিষয় বা প্রতিপাদ্য মূল ক্যারেক্টার বা চরিত্র। তো দেখো, আমার বোনটা ভালো করে তোমরা লক্ষ্য করবে, কি লেখা আছে না, ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব। ঠিক তো, 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যায় কি করলো না, রাজস্ব আদায়ের অর্থাৎ দেওয়ানি লাভ করলো। এই দেওয়ানি লাভের ফলে ভারতবর্ষে কি করলো, তারা বিশেষ করে বাংলা, বিহার, উড়িষ্যায় 3টা রাজস্ব ব্যবস্থা পর্ব চালু করলো। আমরা দেখলাম চিরস্থায়ী বন্দোবস্ত। ঠিক তো, তোমরা জানো চিরস্থায়ী বন্দোবস্ত কি প্রবর্তন করেন না লর্ড কর্নওয়ালিস। কত খ্রিস্টাব্দে না 1793 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে রাউতওয়ারি বন্দোবস্ত। রাউতওয়ারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে না 1820 খ্রিস্টাব্দে, আলেকজান্ডার রিড আর টমাস মনরো। তারপর হচ্ছে মহলওয়ারি বন্দোবস্ত 1822 খ্রিস্টাব্দে, হোল্ড ম্যাকেনজি প্রবর্তন করেছিলেন এই ব্যবস্থা। তো চিরস্থায়ী বন্দোবস্তের কাদের সঙ্গে হয়েছিল, সরাসরি দেখো লেখা আছে জমিদারদের সঙ্গে, কোম্পানির সঙ্গে জমিদারের। এই বন্দোবস্ত যখন ব্যর্থ হচ্ছে, ব্যর্থ হওয়া মানে কোম্পানি তার মুনাফা পাচ্ছে না। ঠিক তো, আমি বলছিলাম না, এলোমেলো করে দে মা, লুটে পুটে খায়। মানে বাংলার অবস্থা এতই ভালো ছিল যে সেখান থেকে শুধু ছিপ দিয়ে মাছ ধরার শুধু বাকি, এটাই করছিল কারা, ইংরেজরা। তো এটা ব্যর্থ হচ্ছে, জমিদাররা ফুলে পেঁপে উঠছে। পাশাপাশি তারা কি করে প্রবর্তন করলো কি না রাউতওয়ারি বন্দোবস্ত। সরকারের সঙ্গে যোগাযোগ করছে পুরোপুরি কৃষকদের সঙ্গে। রাউত কথার অর্থ কি, রাউত কথার অর্থ হচ্ছে কৃষক। এখানে কৃষক বলতে কিন্তু গরিব কৃষক নয়, ধনী কৃষক। ঠিক আছে। নেক্সট হচ্ছে মহলওয়ারি। মহলওয়ারির অর্থ কি, গ্রামের সমষ্টি, কয়েকটা গ্রাম মিলে যে সমষ্টিটাকে বলা হচ্ছে মহলওয়ারি। তো এই 3টা বন্দোবস্ত পরপর পরিবর্তন করছে। প্রথম এটাকে থেকে এটাকে আসছে, এটা থেকে এটাকে আসছে, জমিদারদের সঙ্গে, তারপর কৃষকদের সঙ্গে, নেক্সট আসছে গ্রামের সঙ্গে। কোনোটাই তাদের কিন্তু শান্তি আসছে না। তাদের আসল উদ্দেশ্যটা কি ছিল আমাদেরকে বুঝতে হবে। এই 3টা বন্দোবস্তের একটাই উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্য না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আর্থিক মুনাফা বা মুনাফা লাভের যে ইচ্ছেটা এবং মুনাফার আয়টা কি করতে হবে না সুনিশ্চিত করতে হবে। মানে ভারতবর্ষে তাদের শাসন ব্যবস্থাকে কায়েম করতে গেলে অর্থের বেশি প্রয়োজন। সেই অর্থ থেকে কি করবে তারা না ভারতবর্ষ শাসন ব্যবস্থা প্রবর্তন করবে। এই জন্য তাদের উদ্দেশ্য ছিল কি, যত বেশি সম্ভব কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করা। তো এই যে জমিদার, কৃষক, গ্রাম কানেক্ট, এদের সঙ্গে কি হচ্ছে, বন্দোবস্ত চালু হচ্ছে। এই বন্দোবস্তের সঙ্গে একটা জিনিস জড়িত, মানে এটার সঙ্গে এই কানেকশনটা জড়িত, সেটা হচ্ছে মহাজনী ব্যবস্থা। দেখো, তোমাদের আমি আগের ক্লাসে বলেছিলাম যে এই যে বন্দোবস্ত হচ্ছে, কি কি বন্দোবস্ত, চিরস্থায়ী, মহলওয়ারি, রাউতওয়ারি। এই বন্দোবস্তে ঘোষণা হচ্ছে যে নগদ অর্থে রাজস্ব দিতে হবে। তুমি শস্য দিলে হবে না, কি করতে হবে, নগদ অর্থ। হয়তো কৃষকের কাছে কি নেই, নগদ অর্থ নেই, সে কি করছে না তখন মহাজনদের কাছ থেকে ঋণ নিচ্ছে। এই ঋণ আবার স্বাভাবিক সুদ নয়, অস্বাভাবিক সুদ। মানে 100 টাকায় দেখা যাচ্ছে 10-15 টাকা হয়তো সুদ নিচ্ছে, চড়া সুদ। এবার ঋণের জাল আমাদের কাছে জড়িয়ে যাচ্ছে। এর ফলে তৈরি হচ্ছে নতুন একটা সম্প্রদায়, যাকে বলা হচ্ছে মহাজন। এই মহাজনদের সঙ্গে কৃষকরা একটা নতুন সম্পর্ক জড়িত হচ্ছে। এর ফলে হয়তো এর মহাজনদের কাছে যে টাকা ধার নিয়েছিল সে টাকা পরবর্তীকালে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই মহাজনরা শিক্ষিত লোক, তো এরা পড়াশোনা জানে। এরা কি করছে, এই অশিক্ষিত যারা অজ্ঞাত তাদের মধ্যে শিক্ষার অভাব,
সেই সমস্ত কৃষকদের কি করছে না মুচ লেখা লিখে নিচ্ছে, হয়তো এবার একটা মুচ লেখা লিখে নিচ্ছে। এ তো কৃষকরা সই করতে জানে না, স্ট্যাম্প পেপারে কি করা হচ্ছে সই করে নিচ্ছে। এখানে কি লেখা থাকছে না, এখানে লেখা থাকছে যে এই যে ঋণ নিয়েছো আমার কাছ থেকে সেই টাকাটা আর কোনোদিনও কি হবে না পরিশোধ হবে না, বংশ পরম্পরায় চলবে। মানে তুমি তার বাবা নিয়েছে, তার ছেলে এভাবে চলতে থাকলো। মানে একদিকে জমিদারদের অত্যাচার, আর একদিকে কি হলো না মহাজনদের অত্যাচার। দুটো অত্যাচার মিলে কাদের উপর পড়ছে? কৃষকদের। এর ফলে কৃষকদের জীবনে নেমে আসছে এক ঘোরতর অন্ধকার জীবন, একবারে দুর্বিষহ। পুরো প্রেসারটা কার উপর হচ্ছে? কৃষকদের। তারপরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভাবছে যে আমরা তো জমিদারদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছি রাষ্ট্র ব্যবস্থার, তারা তো লুটে পুটে নিয়ে আসবে, সেখান থেকে আমরা লুটে পুটে খাবো, ঠিক তো? এরকম একটা ব্যবস্থা। তো তারা ভাবলো যে জমিদারদের যেহেতু আমরা বংশানুক্রমিক মালিকানা দিয়েছি, তাহলে সেই জমিদাররা কি করবে না অবিলম্বেই জমিতে যাতে ভালো চাষ হয়, কৃষকদের জমিতে যাতে ভালো চাষ হয় তার জন্য তারা এগিয়ে যাবে। কিন্তু এই জমিদাররা কিন্তু কৃষকদের স্বার্থ দেখছে না। তারা কি করছে না তারা আরো ছোট ছোট জমিদার উদ্ভব করছে, যার দ্বারা কৃষকদের অত্যাচারের পরিমাণ আরো বাড়ছে। তাহলে আমরা এই তিনটা বন্দোবস্তের যে মূল ফল বা ফলাফল সেটা কি না কৃষকদের জীবন নিম্ন থেকে নিম্নতরের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে ব্রিটিশ রাজনীতির প্রভাব। মানে কারা সব থেকে এর ফল লাভ করছে? ব্রিটিশরা। আর সব থেকে মানে অবস্থা খারাপ হচ্ছে কাদের? কৃষকদের। এই ছিল আমাদের প্রভাব। তাহলে এখানে আমরা কি কি পেলাম? কৃষকদের অবস্থা, মহাজনিক অবস্থা, আর তার সঙ্গে পেলাম কি বন্দোবস্তগুলোর মধ্যে কি প্রভাব হচ্ছে। প্রভাব একটাই না ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আয়টা যাতে সুনিশ্চিত হয়, তারা যাতে সহজে ভারতবর্ষ থেকে বেশি মুনাফা লাভ করতে পারে এবং সেই লাভের টাকা দিয়ে তারা কি করতে পারে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে পারে। এটাই ছিল মূল উদ্দেশ্য। তো এইটুকু বোঝা গেছে নিশ্চয়ই তোমাদের। এটা একটু জটিল রয়েছে, তো আমি যখন বলছি তোমরা নোট ডাউন করবে বা একটু বোঝার চেষ্টা করবে, দেখবে বুঝতে পারবে। এটার সঙ্গে এটা একবার জড়িত। পরীক্ষার পড়ার মজার অবস্থা কি তোমরা অবশ্যই কি লিখবে? তোমরা লিখবে যে এই যে বিভিন্ন বন্দোবস্তের ফলে রাজস্ব আদায়ের জন্য জমিদাররা কৃষকদেরকে চাপ দিল। কেমন চাপ না আর শস্য নেবে না, শস্যের পরিবর্তে নগদ অর্থে তাদেরকে টাকা জমা দিতে হবে। তো তখন এই টাকা জমা দিতে গিয়ে দেখা গেল এদের কাছে টাকা নেই। তখন এরা কি করলো না একদল প্রভাবশালী লোক যারা এদেরকে ঋণ দিল, তাদেরকে বলা হচ্ছে মহাজন। এই মহাজনরা কি করছে? ঋণের বদলে প্রচুর পরিমাণে সুদ নিচ্ছে, আর পাশাপাশি বিভিন্ন মুচ লেখা লিখে নিচ্ছে যে এই টাকা বংশ পরম্পরায় চলবে। ঠিক আছে? এর ফলে কৃষকদের তো এক টাকা শোধ হচ্ছে না, শোধ করলেও শোধ হচ্ছে না, আবার তার উপরে এই ঋণ, তারপর জমিদারকে দিতে হবে। মানে পুরোপুরি একটা বেড়া জাল। এমন একটা বেড়া জালে ভারতবর্ষের বা বাংলার কৃষকরা জড়িয়ে পড়েছে, সেই বেড়া জাল থেকে বেরোনো একেবারে দুষ্কর ছিল। সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, জীবনে হতাশা নেমে এসেছে, তারাও কিন্তু কিছু করার নেই। কেন? যিনি রক্ষক তারাই ভক্ষক হচ্ছে। কেন না জমিদাররা কি করছে? জমিদাররা তো আর ইংরেজ নয়, তারা ভারতীয়। তারা কি করছে না ভারতবর্ষের মানুষ হয়ে তারা ভারতবর্ষের মানুষকেই কিন্তু কি করছে লাঞ্ছনা স্বীকার করছে, তারা মারছে, মারধর করছে, ইংরেজের কথা মতো তারা কিন্তু চলছে। তাহলে এইটুকু বোঝাতে পারলাম আমরা। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে দেখো তোমাদের এই বোর্ডে লেখা আছে কৃষির বাণিজ্যকরণ। এখানে একটা বোঝার জিনিস রয়েছে, কি বলো দেখি? ভারতবর্ষ কি কৃষি প্রধান দেশ, বিশেষ করে বাংলার প্রধান খাদ্য কি? নিশ্চয়ই জানো ভাত। বাঙালি এবার ভাত ছাড়া হয় নাকি? আমরা যেখানেই যাই তো ভাত আমরা কিন্তু সারাদিনে একবার হলো খুঁজি, ঠিক তো? চলো, তো ইংরেজরা দেখছে এই যে ভারতবর্ষের মানুষরা খাদ্যদ্রব্য, যেগুলো খাদ্যদ্রব্য যেমন ধান, গম, এই সমস্ত চাষ করছে। চাষ করার ফলে সেখানে তারা খাদ্যের জন্য সবকিছু নিয়োগ মানে পুরো ফসলটা খাদ্যের জন্য কাজে লাগাচ্ছে। এর ফলে সেখান থেকে বেশি মুনাফা কিন্তু ইংরেজরা রাজস্ব হিসেবে পাচ্ছে না। এর ফলে তারা মাথায় চিন্তা এলো যে কি করে বেশি পরিমাণ টাকা ওইখান থেকে পাওয়া যায়। তারা কি করলো? তারা ভাবলো এমন কিছু ফসল আমরা চাষ করাতে বাধ্য করবো কাদেরকে? কৃষকদেরকে, যেখান থেকে বেশি মুনাফা লাভ হবে, আর সেই মুনাফার বেশিরভাগ অংশ কারা পাবে? ইংরেজরা পাবে। তো কি করলো না বাণিজ্যিক উদ্দেশ্যে বেশি মুনাফা লাভের জন্য বাজারের চাহিদা অনুযায়ী যে সমস্ত ফসল চাষ করতে বাধ্য করা হলো, যেমন চা,
পাট, তুলো, নীল, এই সমস্ত চাষকে বলা হচ্ছে কি না কৃষির বাণিজ্যকরণ। কি বললাম না বাজারের প্রয়োজনে, বেশি মুনাফা লাভের আশায় এবং ইংরেজদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সমকালীন পরিস্থিতিকে কাজে লাগিয়ে যে কৃষির ব্যবস্থা করেছিল বাণিজ্যের উদ্দেশ্যে, তাকে বলা হচ্ছে কি না কৃষির বাণিজ্যকরণ। বুঝতে পারলে তোমরা? বাণিজ্য ফসলগুলির নাম কি বললাম আমি? বলো। আরে একেবারে সোজা, চা, তুলো, নীল, এগুলো হচ্ছে বাণিজ্য ফসল। তো এর ফলে কি হলো না নীল চাষের আমি কথায় আসি। কি কি বললাম? নীল। আমি নীল প্রসঙ্গটাই আসি। নীল, ইংরেজরা কি করছে? নীল চাষ করতে বাধ্য করাচ্ছে। কারা? নীলকর সাহেবরা। কাদেরকে? না সাধারণ কৃষকদেরকে। যখনই কোনো কৃষক নীল চাষ করতে অমান্য করছে, যে আমি নীল চাষ করবো না, পুরোপুরি না বলে দিচ্ছে, তাদের কি করছে? ইংরেজরা অগ্রিম অর্থ দিচ্ছে বা দাদন, একে বলা হচ্ছে দাদন। পরীক্ষায় পড়ে 1 নম্বরের কোশ্চেন। দাদন কি? তাহলে অগ্রিম অর্থ নেওয়া। কাদের কাছ থেকে? নীলকর সাহেবদের কাছ থেকে। বিঘা প্রতি 2 টাকা দিচ্ছে নীল চাষ করতে। বললাম কত টাকা বললাম? বিঘা প্রতি 2 টাকা নীল চাষ করতে বাধ্য করাচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ওই যে নীল চাষ যদি একবার কেউ কোনো জমিতে করে, তাহলে সেই জমির উর্বরতা একেবারে নষ্ট হয়ে যায়। তো এর ফলে কি হচ্ছে? সেই কৃষক খাদ্যশস্য চাষ করতে পারছে না। এই নীল চাষের ফলে তার জীবনে দুর্বিষহ নেমে আসছে। কেমন দুর্বিষহ? এই যে 2 টাকা নিল নীলকর সাহেবের কাছ থেকে নীল চাষের জন্য, যার ফলে ওই নীলকর সাহেবের কাছে কিন্তু এই নীলটা বিক্রি করতে হবে। বাজারে 1000 টাকা দাম থাকলেও যেহেতু আমি 2 টাকা নীলকর সাহেবের কাছ থেকে নিয়েছি, তাহলে আমাকে নীলটা তাকে বিক্রি করতে হবে। আমরা দেখো গ্রামে যারা আমরা বাস করি, দেখবে আমরা তো ধান চাষ করি। ধান চাষের পরে হয়তো আমার 5 বিঘা জমি, ঠিক আছে? এই 5 বিঘা জমিতে যে সার প্রয়োজন, ওষুধের প্রয়োজন, সেটা আমরা কিন্তু পুরোপুরি হয়তো নগদে মানে নগদ অর্থে আমরা কিনতে পারছি না দোকানদারের কাছ থেকে, ওষুধ দোকানের কাছ থেকে। ওষুধ দোকানে কি করে না, তারা বলে আমাদেরকে, দেখবে কোনো কোনো ক্ষেত্রে এটা বাস্তব কথা, যে বলে যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি এখন ধারে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমার যখন ধান উৎপন্ন হবে জমিতে, সেই ধান কিন্তু পুরোপুরি আমাকে দিতে হবে। তো তখন হয়তো কৃষক দেখলো যে বাজারে তার দাম প্রচুর, ধানের দাম একটু বেশি, কিন্তু তার তুলনায় 50 টাকা কম এর কাছে, কিন্তু বাধ্য হয়ে তাকে কিন্তু দিতে হচ্ছে। সেরকম নীলকর সাহেবরা কি করতো? তখন নীল চাষের জন্য 2 টাকা করে দিত। আর চাষের শেষে কি শর্ত থাকতো? যে ওই নীলটা আমার কাছে কিন্তু বিক্রি করতে হবে। এই যে একটা বেড়াজাল, এক তো ধার, এই ধার কোনো শোধ হতো না, শোধ হলেও মারধর চলতো। আবার নীল চাষটা কেন করতো না, সেই সময় ইংল্যান্ডে কি হয়েছিল না শিল্প বিপ্লব হয়েছিল। শিল্প বিপ্লবের ফলে বস্ত্র কারখানাগুলোতে রঙের প্রয়োজন। সেই রংটা কোথায় পাবে না, এখানে নীল চাষ করবে। এই নীল চাষ করে কি গেল, কোথায় গেল না, নীলটা ইংল্যান্ডে চলে গেল এবং সেখানকার বস্ত্র আবার ভারতবর্ষে বিক্রি হলো। অর্থাৎ মাছের তেলে মাছ ভাজা হলো। যার শিকার হচ্ছে কারা না, ভারতীয়রা। আর নীল চাষ করার ফলে কি হচ্ছে, জমিতে অন্যান্য ফসল চাষ হচ্ছে না এবং সঠিক অর্থ কৃষকরা কিন্তু কোনোভাবেই পাচ্ছে না, যার ফলস্বরূপ কৃষকরা কিন্তু সব দিক থেকে মার খাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কৃষির বাণিজ্যকরণ। আচ্ছা, এই কৃষির বাণিজ্যকরণে একটা আমরা কথা বলতে পারি, যে সমস্ত জমিদার বা নীলকর সাহেবরা দায়িত্বে ছিলেন জমির, তারা কি কখনো ভেবেছে যে কি করে চাষের উন্নতি হবে? তারা খাল খনন করেছিল, জলের ব্যবস্থা করেছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই জল কি আদৌ গরিব কৃষকরা পেত? বা খাল খনন করলেও কি সেই খালটা গরিব সাধারণ কৃষকের জন্য? না, কখনোই না। কেন না, যারা ধনী কৃষক, যারা রাজস্বের পরিমাণ দিতে পারছে, অর্থ সময় সময় মিটিয়ে দিচ্ছে, তারাই কিন্তু এই সমস্ত ফ্যাসিলিটি বা সুবিধাগুলো কিন্তু পেত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণ যে দিন আনা দিন খাওয়া যে মানুষ, সাধারণ কৃষক, তারা কিন্তু তাদের কোনো সমস্যা কিন্তু সমাধান হচ্ছে না। তারা মহাজনদের শিকার হচ্ছে, তারা জমিদারের অত্যাচার শিকার হচ্ছে, তারা নীলকর সাহেবের অত্যাচারের শিকার হচ্ছে। তাহলে সব দিকে কিন্তু কৃষকদের যে অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়ছে। তো এইভাবে একটা দুর্বিষহ জীবনযাপনের মধ্য দিয়ে পড়ছে কৃষকদের আগামী দিনের ভবিষ্যৎ। বোঝা গেল? আবার হচ্ছে বাগিচা শিল্প। ঠিক আছে, আসাম, বাংলা, দক্ষিণ ভারত এই সমস্ত এলাকায় কি হচ্ছে না বাগিচা শিল্প, চা বলতে পারি, পাট, এই সমস্ত কি করছে চাষ করানো হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, এই যে বাগিচা শিল্পের এই অঞ্চলগুলোতে যারা চাষ করছে, তারা কিন্তু কখনোই সাধারণ কৃষক নয়,
বা সরকারের দূরের লোক নয়, তারা কে না সরকারের কাছের লোক, তারা একেবারে কম টাকায় কিন্তু জমি পাচ্ছে। তাহলে একটা বৈষম্য আমরা দেখতে পাচ্ছি, বেসরকারি কারণের বৈষম্য। একদিকে যে কৃষকের জমি আছে তাকে জমি থেকে উৎখাত করে দেওয়া হচ্ছে যে তুমি চলে যাও, তুমি জমি আমার হয়ে যাচ্ছে। আর একটা লোকের জমি নেই, তাকে জমি দেওয়া হচ্ছে এবং কম টাকায় দেওয়া হচ্ছে। তাহলে এই যে বৈষম্য তৈরি করছে, যার ফলে বাংলা তথা ভারতবর্ষের কৃষকদের অবস্থা একেবারে দুর্বিষহ আমরা বলতেই পারি। তো আজকে আমার এই আলোচনার বিষয় ছিল কি না ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব। তো আমার দুটো কবিতা লাইন মনে পড়ছে শেষ মুহূর্তে, যে এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। কাঙাল মানে কৃষকের কথা বলা হচ্ছে। আর এই জগতে হায় সেই বেশি, কে বেশি চাইছে? ইংরেজরা, তাদের আরো বেশি হচ্ছে, যার নেই সে আরো দুর্বিষহ অবস্থায় চলে যাচ্ছে। তাহলে এইটুকু আজকে আমার আলোচনা ছিল। তোমরা ভালো থাকবে, আর কি বুঝতে পারছো না পারছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসবো।